দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দিদি, কিন্তু আওয়াজ কম আসছে। এখন হ্যাঁ ঠিক আছে এবার। আগের দিনে কতটা হয়েছিল বলতো? বৈদিক ফিলোসফি হয়েছিল 4 ভাগ, আর জৈন হয়েছিল না? চারবার জৈন দর্শন কমপ্লিট হয়েছিল। আজকে চলো বৌদ্ধ দর্শন আর যোগ দর্শন আজকে কমপ্লিট করবো। ফটাফট চালু করি। বৌদ্ধ দর্শনে কি কি টপিক গুলো আছে দেখো এখানে। 4 নোবেল ট্রুথস, এগুলো পড়বো। অষ্টাঙ্গিক মার্গ, ডিস্টিংশন বিটুইন ব্রাহ্মণিক অ্যান্ড শ্রামিনিক ট্র্যাডিশন, প্রতীত্য সমৎপদবাদ, ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকবাদ, অনাত্মাবাদ, স্কুল অফ বুদ্ধিজম মানে বৌদ্ধদের যে সম্প্রদায়, দুটো মূল, সেটা হচ্ছে তোমার মাধ্যমিক যোগাচার, এই বৈভাষিক সৌতান্ত্রিক মাধ্যমিক যোগাচার, আর তিবেতিয়ান বুদ্ধিজম, সমস্ত সম্পর্কে অন্তর্ভুক্ত। আচ্ছা, দা 4 নোবেল ট্রুথস ইন বুদ্ধিজম বিগিন ইন, মানে এই যে 4 নোবেল ট্রুথ, 4টা আর্য সত্য ছিল, সেই 4টা আর্য সত্যের প্রথম শুরুটা কি ছিল? দ্য ট্রুথ অফ দুঃখ দিদি। সাফারিং, দুঃখ, একদম তাহলে আনসার হবে দুঃখ। দ্য 4 নোবেল ট্রুথ আউটলাইন, যেটা হচ্ছে সাফারিং মানে দুঃখ রয়েছে, ইটস কজ, ইটস সেসেশন অ্যান্ড দ্য পাথ অফ ইটস সেসেশন, মানে হচ্ছে গৌতম বুদ্ধ যে, সে কিন্তু ভালো সম্প্রদায় মানে ভালো পরিবারেরই সন্তান ছিলেন আর কি, কিন্তু জগতে আশেপাশে এত দুঃখ দেখে সে কি করলো? জগৎ সংসারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে কিন্তু ধ্যানে গেল, যে দুঃখের যখন রয়েছে, দুঃখের কারণ রয়েছে এবং সে কারণটা থেকে তাকে বার করতে হবে, এবং মানুষের মুক্তির জন্য সে কিন্তু নিজের জন্য না ভেবে সমস্ত কিছু ছেড়ে জঙ্গলে গিয়ে সে তপস্যা করে এই 4টা আর্য সত্য লাভ করে এসেছিল। তারপরে সেটা সে বাইরে যে লোকের জীবনে সে প্রয়োগ করতে ছিল এবং লোককে প্রচার করে জানাতে শুরু করেছিল। বুদ্ধিজম যে অষ্টাঙ্গিক মার্গ আর কি, অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8 পাথ ইজ প্রাইমারিলি এম। তাহলে অষ্টাঙ্গিক যে মার্গের কথা বলেছিল তার প্রাইমারিলি এম কি ছিল? বৌদ্ধ ধর্ম অষ্টাঙ্গিক মার্গ বা মুখ্য উদ্দেশ্য কি ছিল? লাইব্রেশন অফ মুক্তি, মেটেরিয়াল দুঃখের সাকসেস মুক্তি। এরকম কিছু ছিল না। এটা কি হবে? অ্যাটেনিং লিবারেশন ফ্রম দা সাফারিং, মানে দুঃখ থেকে মুক্তি পাওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ দ্য সেকেন্ড নোবেল ট্রুথ, মানে হচ্ছে দুঃখ সমুদায় যেটা আর কি, সেকেন্ড নোবেল ট্রুথ ইন বুদ্ধিজম আইডেন্টিফাইজ দ্য কজ অফ সাফারিং। আমরা কি জানি যে দ্বিতীয় যে আর্য সত্য, নোবেল ট্রুথ মানে আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য, সেটাকে আমরা কি বলি? যে দুঃখের কারণ আছে, তাই তো? প্রথম হচ্ছে দুঃখ সমুদয়, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে দুঃখের কারণ আছে। দুঃখের কারণ আছে মানে হচ্ছে প্রতীত্য সমুৎপদবাদ, সেই 12টা চক্রের কথা বলেছিল না? সেই যে 12টা চক্র, দ্বাদশ নিদান, সেই দ্বাদশ নিদানের মধ্যে বলতে চাইছে এটা দুঃখের কারণ আছে। তাহলে এখানে অনেকগুলো 12টা কারণ বলেছিল, সেগুলোকে ভবচক্র বলেছিল, দ্বাদশ নিদান নাম দিয়েছিল। সেই 12টা চক্রের মধ্যে এখানে কোনটা কোনটা পড়ে? গ্রিড, কৃষ্ণ কৃষ্ণ ডিজায়ার। তৃষ্ণা। নেক্সট কোশ্চেন, প্রতীত্য সমুৎপদবাদ ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি, এটা হচ্ছে টিয়ারের 2 এবং টিয়ারের 3 দুটোতেই কোশ্চেনটা পড়েছিল। প্রতীত্য সমুৎপদবাদ না বলে কথাটা ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি, কাদের থিওরি এটা প্রশ্ন করেছিল। আর মনে হয় একবার এসেছিল যেটা কিসের সাথে সম্বন্ধযুক্ত? কার্যকারণ সম্পর্কের সাথে সম্বন্ধযুক্ত। এটা প্রচুর ইম্পর্টেন্ট। 4টা আর্য সত্যের মধ্যে সব থেকে যদি বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে দ্বিতীয় আর্য সত্য, প্রতীত্য সমুৎপদবাদ। প্রতীত্য সমুৎপদবাদ মানে প্রত্যেকটা কার্যের কারণ আছে, শর্তযুক্ত। সে কোনটা শর্ত? সে দ্বাদশ নিদান 12টা চক্রের কথা বলেছিল। তাহলে এখানে প্রতীত্য সমুৎপদবাদ মানে হলো ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভর করছে। এটা এক্সপ্লেন করছে কি হবে এটা। অপশন এ, এক্সিস্টেন্স ইজ এ লিনিয়ার প্রোগ্রেশন, মানে হচ্ছে অস্তিত্ব এক রৈখিক প্রগতি হ্যাঁ, নাকি
all phenomena are interdependent and arise conditionally, মানে প্রত্যেকটা ঘটনায় একটা একটার উপরে নির্ভরশীল হয়ে অ্যারাইজ হয়, নাকি কর্ম ডাজ নট এফেক্ট রিভার। এটা অবশ্যই হবে, এটা অল ফেনোমেনা আর ডিপেন্ডেন্ট এবং কন্ডিশনালি শর্তযুক্ত, কারণ আছে মানে কার্য আছে, কার্য আছে মানে কারণ অবশ্যই থাকবে, এইটা প্রমাণ করে প্রতীকসম্মত কথাবার্তা দেওয়া। নেক্সট কোশ্চেন, ক্ষণভঙ্গবাদ ইন বুদ্ধিস্ট ফিলসফি রেফার্স টু, ক্ষণভঙ্গবাদ বলতে কি? মোমেন্টারিনেস অফ অল ফেনোমেনা, ইটারনাল এক্সিস্টেন্স, ডিভাইন ইন্টারভেনশন। কি হবে? ছবি ঘটনা কি ক্ষণিকতা? একদম, দ্য মোমেন্টারিনেস অফ অল ফেনোমেনা, প্রত্যেকটা ঘটনা হচ্ছে মোমেন্টারি। নেক্সট কোশ্চেন হচ্ছে অনাত্মবাদ, বৌদ্ধদের অনাত্মবাদ কি সম্পর্কে মতকে অনাত্মবাদ বলে? আত্মা সম্পর্কে, নৈরাত্যবাদ বা আত্মাবাদ সম্পর্কে, যেটা হচ্ছে অনাত্মবাদ বা আরেকটা হচ্ছে নৈরাত্যবাদ বা ডক্ট্রিন অফ নো সেলফ, এগুলো সবগুলো মনে রাখবে কিন্তু। সেটা কি, সে কনসেপ্টটা কিসের সাথে সম্পর্কযুক্ত? বলছে এ পার্মানেন্ট বা আনচেঞ্জিং সেলফ, মানে পার্মানেন্ট আনচেঞ্জিং সেলফের কথা বলছে। রিজেক্ট বলেছে, কি রিজেক্ট করে? বলছে একটা পার্মানেন্ট বা যেটা আনচেঞ্জিং, পরিবর্তন হয় না, এরকম ওরা আত্মা বলে না। তাদের মধ্যে আত্মা আছে, আত্মার জন্মান্তর হয়, কিন্তু আত্মাটা স্থায়ী না। নেক্সট কোশ্চেন, এইট ফোল্ড পাথ ইনক্লুড, এইট ফোল্ড পাথের মধ্যে এখানে কোনগুলো রয়েছে? অপশন 1 রাইট অ্যাকশন, রাইট ভিউ, রাইট স্পিচ, রাইট ওরশিপের কথা বলা থাকে, নাকি ডিভাইন ইন্টারভেনশন? এ রাইট অ্যাকশন, রাইট ভিউ, রাইট স্পিচ। এটা কিন্তু এইট ফোল্ডের যে পাথটা, এই পাথটার যে সিকোয়েন্সটা মনে রাখবে, সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, দ্য কনসেপ্ট অফ শূন্যতা, এমটিনেস ইজ দ্য কি টিচিং ইন হুইচ বুদ্ধিস্ট ট্রাডিশন, কোন বুদ্ধিস্ট ট্রাডিশনেতে এই শূন্যতা বা এমটিনেসের হচ্ছে এমটিনেসটাকে কি টিচিং দেয়? মহাযানে নাগার্জুন, মহাযান, যেটা শূন্যতাবাদ, এমটিনেস মানে শূন্য। তাহলে হচ্ছে বলে না মাধ্যমিকে পড়াশোনা না করলে শূন্য একটা কথা বলেছিল না, মাধ্যমিক হচ্ছে মহাযান সম্প্রদায়, তাহলে মহাযানদের শূন্যতাবাদ। আর এটা কে বলেছিল? শূন্যতাবাদী নাগার্জুন। মেন হচ্ছে এখনই বলে দিচ্ছি এখানে, এটা হচ্ছে বুদ্ধিস্ট স্কুল মানে হচ্ছে বৌদ্ধদের মোট যদি বলি দুটো সম্প্রদায়, একটা হচ্ছে হিনজান, একটা মহাযান। হিনজান দুটো, বৈভাষিক, সৌদান্তিক। মহাযান দুটো, মাধ্যমিক, যোগাচার। মাধ্যমিক নাকি স্যার ম্যাডাম? হ্যাঁ, বলেছিলাম না যে মাধ্যমিকে পড়াশোনা না করলে শূন্য পাবে। হ্যাঁ, ওটাই হয়। মানে মাধ্যমিক সম্প্রদায় হচ্ছে শূন্যবাদী, এটা মনে রাখার একটা ট্রিক। আর বিজ্ঞানবাদী হচ্ছে যোগাচারী, যোগাচারদেরকে বিজ্ঞানবাদী বলে। এক মিনিট, আমি একটু ওয়েট করছি। নেক্সট কোয়েশ্চেন, which of the following school of Buddhism is known for the philosophy of Yogacar বা consciousness only? এটা হবে যোগাচারীরা। বিজ্ঞানবাদ বা কনসাসনেস, এটা এখানে কিন্তু, আচ্ছা আমি মিউট করেছি তো, এই তাকে বললাম মাধ্যমিকটা হচ্ছে কি শূন্যবাদী, আর যেটা হচ্ছে যোগাচার তাদেরকে কিন্তু বিজ্ঞানবাদী বলা হয়, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মাধ্যমিক ফিলোসফি ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ, কোনটা হবে? দ্য কনসেপ্ট অফ দ্য পার্মানেন্ট সেলফের কথা বলে তারা, নাকি দ্য ডক্ট্রিন অফ দ্য এমটিনেস এর কথা বলে, না পূজা ওরশিপের কথা বলে, নাকি স্ট্রিক্ট ম্যাটেরিয়ালিজম? আচ্ছা, স্ট্রিক্ট ম্যাটেরিয়ালিজম কারা? স্ট্রিক্ট ম্যাটেরিয়ালিজম কারা? মাধ্যমিক ফিলোসফি পার্টিকুলারলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নাগার্জুন এমফেসাইজ কি করে থাকে? শূন্যতা, এমটিনেস, নেগেটিং ইন্ট্রিনসিক এক্সিস্টেন্স ইন অল ফেনোমেনা। তাহলে এটা কি আনসার হলো? মাধ্যমিক সম্প্রদায় হবে শূন্যতা, ডক্টর অফ দ্য এমটিনেস বা শূন্যতা। নেক্সট কোয়েশ্চেন,
which of the following school Buddhism is associated with Nagarjuna and the doctrine of emptiness, শূন্যতা? কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, মাধ্যমিক সম্প্রদায় কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। যদি অ্যান্সারটাকে একটু আননাউন করে ভালো হয়, মানে হাইড করে রাখলে। আচ্ছা করো, নাও করো, এটা করো। In Mahayana Buddhism, which of the following is considered an ideal figure who postpones their own nirvana to help others achieve enlightenment? অরহত হবে দিদি। অরহত হবে এটা ম্যাম। মহাযান সম্প্রদায় বৌদ্ধ দর্শনে অরহত কোন দর্শনে বলে? জৈন দর্শনে কি বলে? অরহত বৌদ্ধ ম্যাম, দর্শনে বলা আছে, কি হবে ম্যাম? বোধিসত্ত্ব। অরহত বলা আছে। জৈন দর্শনে কি বলে? ম্যাম বৌদ্ধ দর্শনেই তো মনে হয় যারা নির্বাণ লাভ করে তাদের অরহত বলা হয়। হ্যাঁ, বৌদ্ধ দর্শনে অরহত বলা হয়। হ্যাঁ ম্যাডাম, বৌদ্ধ দর্শনে অদ বলা হয়। জৈনে তো ব্রত হবে দিদি, সন্ন্যাসী যারা মুক্তি লাভ করছে, আর সাধারণ লোক তখন ইয়ে হয়ে যাচ্ছে, শ্রাবক। বোধিসত্ত্ব কোন দর্শনে বলা হয়? বোধিসত্ত্ব বৌদ্ধ দর্শনে। ম্যাম বোধিসত্ত্বই তো হবে ম্যাম, যেহেতু মহাযান আছে। আর যদি হীনযান থাকতো তাহলে মানে নিজের মুক্তিটাকেই দেখতো। মহাযানদের তো এটাই হবে বোধিসত্ত্ব, সবার মুক্তিটাকেই দেখে। হ্যাঁ, মানে ওটা একটা পয়েন্ট, কিন্তু মহাজন মানে মহান আত্মা, এরকম করে ভাববে। মহাজনটা যেটা চাই সেটা হচ্ছে তোমার সকলের কথা ভাবে। হ্যাঁ, আরেকটা জিনিস অরহত কিন্তু জৈন দর্শনে বলে, এটা কিন্তু মনে রাখবে। জৈন দর্শনে কি বলে দেখো, জৈনদের অরহত অর্থাৎ যারা হচ্ছে তোমার সিদ্ধ পুরুষ, সেই সিদ্ধ পুরুষের উপাসনা ঈশ্বর বিশ্বাসী ধার্মিক ব্যক্তির উপাসনার সমতুল্য নয়। মানে পুরো শোনাচ্ছি অরহতের কনসেপ্টটা জৈন দর্শনে। এখানটা জৈন দর্শনে অরহতের কনসেপ্ট থেকে কোশ্চেন আসে। জৈন মতে ঈশ্বরের অস্তিত্ব যেমন অসিদ্ধ, তেমনি তার অনন্ত ঐশ্বর্য অসিদ্ধ, এরকম বলে। জৈনরা তাই নিরীশ্বরবাদী। তাহলে যদি বলা হয় জৈনরা নিরীশ্বরবাদী কেন, তাহলে কি বলবে? জৈন মতে ঈশ্বরের অস্তিত্ব যেমন অসিদ্ধ, মানে ঈশ্বরের অস্তিত্বকে সেভাবে কিন্তু মানেনি, আর তার অনন্ত যে ঐশ্বর্য আছে সেটাও মানেনি, তার জন্য জৈনদেরকে নিরীশ্বরবাদী বলা হয়। আচ্ছা, আর কাদেরকে নিরীশ্বরবাদী বলে বলতো? ঈশ্বর মানে না, নিরীশ্বর সাংখ্য, একদম। জৈনরা হচ্ছে তথাকথিত যে ঈশ্বর, সেইভাবে কিন্তু ঈশ্বর বিশ্বাসী তারা না। তবে বলছে জৈনরা সিদ্ধ পুরুষ অরহত অর্থাৎ জিনের অস্তিত্বে বিশ্বাস করে। তা প্রত্যেকে দেখবে ঈশ্বর বিশ্বাস না করলেও ঈশ্বরের পাশাপাশি কিছু আছে বা কেউ আছে যাকে বিশ্বাস করে। তাহলে জৈন দর্শনে কাকে ঈশ্বরের কে বিশ্বাস না করে তার জায়গায় কাকে মানে স্থান দিয়েছে, সেটা হচ্ছে সিদ্ধ, তাকে বলছে অরহত বা জিন, তার অপর নাম জিন। এটা অনেক নেটে কোশ্চেনে এসেছিল কোনোবার, যে অরহত বা জিন। ম্যাডাম অরহত বা পূজনীয় ব্যক্তির কথাটা এক না? কি অরহত বা পূজনীয় ব্যক্তি? হ্যাঁ হ্যাঁ, একদম। অরহত বলতে ওই মানে ঈশ্বর সমতুল্য। যেমন যদি বলা হয় এই আমাদের ইসলাম ধর্মেই বলছি, ইসলাম ধর্ম আমরা কি পূজা করি? কাউকে পূজা করি না, কিন্তু নবী যেভাবে চলেছে সেভাবে আমরা নিজেদেরকে ফলো করি, তাকেই যেন গড হিসেবে মেনে। সে যদি কোনো মৌলানাকে কোনো প্রশ্ন করা হয় যেটা কি করা উচিত কি উচিত না, তখন কি বলে দেখতে হবে আমাদের নবীজি কি করেছেন। নবীজি যদি করেছেন তাহলে ওটা আমাদের চলবে, যদি না করেছেন না চলবে। ঠিক সেভাবে এই জৈন দর্শনেও কিন্তু সেভাবে ঈশ্বরকে স্বীকার করে না, কিন্তু এই যে শুদ্ধ পুরুষ যারা, তাদেরকে জিন বলেছে, তারা হচ্ছে ঈশ্বর স্থানীয়, ঈশ্বরকে যেরকম ভাবে দেখে ওরা কিন্তু ওইভাবে দেখেছে, তার জন্য এদেরকে অরহত বলে। তাহলে অরহত শব্দ হচ্ছে যাকে জিন। যাবে না দিদি, বৌদ্ধ দর্শনে তো বলা আছে আর এখানে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি অরহত বলা হয়। হ্যাঁ হতে পারে, বাট এখানে মহাযান বৌদ্ধতে তোমরা আনসার করবে অরহত যদি থাকে বোধিসত্ত্বকে ক্লিক করবে, আর যদি অল অফ দ্য অ্যাবাভ থাকে তখন কোশ্চেনটা ভালো করে পড়বে। সেরকম হলে দেখো একটা জিনিস টেক্সট দেখাতে হবে। তুমি কোশ্চেনটা তুমি হয়তো কোনো এমনি নর্মাল বইয়ে পড়ে নিলে সেটা মানবে না,
ভালো যদি তুমি ইংলিশ কোনো বইয়ের মানে রেফার দিতে পারো তোমাকে নাম্বার দিতে বাধ্য। আমার 7টা নাম্বার বেড়েছিল চ্যালেঞ্জ করে। এরা প্রচুর ভুলভাল দিবে। এখানে যদি অল অফ দ্য অ্যাবাভ থাকে তখন অল অফ দ্য অ্যাবাভ আনসার করতে, কারণ অর্হত্র যেহেতু যাচ্ছে বৌদ্ধদের সাথে আর জৈনদের সাথেও যাচ্ছে তখন কিন্তু, আর বোধিসত্ত্বটাও যাচ্ছে বৌদ্ধদের সাথে, তার জন্য তখন তোমাকে অল অফ দ্য অ্যাবাভ করতে হতো। এখানে আনসারটা তুমি বোধিসত্ত্ব করবে, কারণ এখানে তোমাকে এই কোশ্চেনটা দেখো তোমাকে একটাই চুজ করতে হবে, আর বোধিসত্ত্বটা একদম বৌদ্ধদের সঙ্গে যাই যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যা, ইন দ্য ফার্স্ট নোবেল ট্রুথ দুঃখ সাফারিং, দুঃখ বলতে কি, এটা কি মেন্টাল সুখের কথা দুঃখের কথা বলে, নাকি ফিজিক্যাল দুঃখের কথা বলে, নাকি ইটার্নাল আনন্দের কথা বলে? মেন্টাল দুঃখের কথা বলে। একদম, সবসময় ওরা মেন্টাল দুঃখেরই কারণ খোঁজার চেষ্টা করে। নেক্সট হচ্ছে বৈভাষিক অ্যান্ড সৌতান্ত্রিক আর সাব ডিস্ট্রিবিউশন অফ হুইচ বুদ্ধিস্ট ট্র্যাডিশন? হীনযানদের ভাগ। হীনযান। আচ্ছা, এই থেরোবাদ কোন দর্শনকে বলা হয়, কোন দর্শনের অপর নাম? হীনযান। আর মহাযানরা বোধিসত্ত্ব যান। বৈভাষিক সৌতান্ত্রিক, এটা তাহলে বৈভাষিক সৌতান্ত্রিক যদি হয় তাহলে এখানে হীনযান তো অবশ্যই আনসার হবে, কিন্তু এটা থেরোবাদের সাথেও তো হবে। 1 মিনিট রুকো তো, এটা পুরোনো পিডিএফটা ওপেন হয়ে গেছে। হীনযান মানে থেরোবাদী। থেরোযান মানে থেরোবাদী, কোশ্চেনটা আমি পড়েছি, মানে তোমাদেরকে পড়ানোর আগে আমি দেখলাম যে ভুল হয়ে গেছে, এটাকে আমি ঠিক করলাম। পুরোনো পিডিএফটাই ওপেন হয়ে গেছে, নতুনটা আমি খুলি, ওয়েট করা। সেটা দাও, এখন ইয়ে করতে পারছি না, ভুল করে হয়তো ওটাই হয়ে গেছে। যাক, বলে দিলাম থেরোবাদ আর হীনযান হচ্ছে একই সম্প্রদায়। অতএব এখানে যদি অল অফ দ্য অ্যাবাভ আনসার, এই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আনসার থাকতো তাহলে তখন তোমাকে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আনসার করতে হতো। এখানে আনসারটা কিন্তু তোমার হীনযান আর থেরোবাদ দুটোই হবে। ঠিক আছে, আর দেখো এই কোশ্চেনটা ধরো নেটে চলে এলো, তাহলে তোমাকে তো কোশ্চেনটা শোনা যাচ্ছে তো, আনমিউট। হ্যাঁ, এই কোশ্চেনটা নেটে আসতেই পারে, এরকম ধরনের কোশ্চেন নেটে 2-4টা আসে, তখন তো তুমি কোশ্চেনটা, হ্যাঁ না, অল অফ দ্য অ্যাবাভ আনসার অপশন থাকলো না। বিপিএসসি আসলে মোর দ্যান ওয়ান অফ। এটা তো অল অফ দ্য অ্যাবাভ হবে 14টা। হ্যাঁ, আমার কথাটা হলো, যদি এই কোশ্চেনটা ঠিক এটাই চলে এলো, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ অপশনে রইলো না, নান অফ দ্য অ্যাবাভ অপশনে রয়েছে, নেটেতে তোমাকে যে কোনো একটা আনসার করতে হবে। নান অফ দ্য অ্যাবাভ তো কোনো মতে করতে পারবে না তুমি, আর বিজ্ঞানবাদ বা মহাযান কোনো মতে করতে পারবে না, তাহলে একটা আনসার করতে হবে এই দুটোর মধ্যে। তখন তুমি কিন্তু হীনযানটাকে ক্লিক করবে, কারণ হীনযান হচ্ছে আর মহাযান হচ্ছে মূল সম্প্রদায়। থেরোবাদ, হীনযানদেরকে থেরোবাদী বলা হয় অন্য কারণে, তো অতএব তুমি সেই ক্ষেত্রে কিন্তু হীনযানটা আগে ক্লিক করবে। হীনযানটা আনসার নেবার প্রবাবিলিটি 99%, থেরোবাদটাও আনসার। এরপরে যদি তোমার আনসার থেরোবাদ নাই, এনটিএ ধরো থেরোবাদ নিল, তখন তুমি ইয়ে করতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে যে এটাও আনসার সমতুল্য হবে, এটাও আমাকে নাম্বার দিতে হবে, ও যে করেছে তাকেও নাম্বার দিতে পারেন, বাট আমাকেও নাম্বার দিতে হবে, না হলে কোশ্চেনটাকে পুরো মাইনাস করে দিন, কোশ্চেনটাকে বাদ দিয়ে দিন, কাউন্টিং এ থাকবে না। অতএব এরা কিন্তু নাম্বার পাবে, এই হীনযান করলে 99% নাম্বার পাওয়ার প্রবাবিলিটি থাকে। ঠিক আছে, আর এরকম ধরনের কোশ্চেন নেটে অভিজ্ঞতা হয়ে যাবে। থেরোবাদ করলে কি নাম্বার পাওয়া যাবে না? না, চ্যালেঞ্জ করা যেতে পারে, বাট হীনযান উত্তরটা নেবার সম্ভাবনা থাকে। এবারে যদি মনে হয় যে তুমি 1000 টাকা খরচ না করে, চ্যালেঞ্জ না করে আমি আনসারটা নাম্বারটা নেব, তখন হীনযানটাকে আনসারটা বেশি নেবে, থেরোবাদের থেকে হীনযানটাকে নেওয়ার প্রবাবিলিটি 1000 গুণে বেশি। কতজন জানে থেরোবাদটাকে ভালোভাবে জানে কি মানুষ? ওটা রং আমি একদম বলবো না। নেক্সট কোশ্চেনে যায়। সৌদান্ত্রিক ফিলোসফি ইজ ইউনিক ফর ইটস ভিউ অন, কিসের জন্য ইউনিক, তার বৈশিষ্ট্য কি? অপশনগুলো সবগুলোই পড়ো। কি হবে দিদি? রিয়েলিজম এন্ড দ্য কনসেপ্ট অফ ইনডাইরেক্ট পারসেপশন। এক্সটার্নাল রিয়েলিটি অ্যাজ মাইন্ড বেসড। আচ্ছা, মাইন্ড বেসড হলে কোনটা হবে বলো তো? যদি মাইন্ড বেসড আনসার করি তাহলে কি হতে হবে, কোন দর্শন হওয়া উচিত তখন?
বৈভাষিকটা ম্যাম। যোগাচার। বৈভাষিক ম্যাম, বৈভাষিকরা বাহ্য প্রত্যক্ষবাদী আর মাইন্ড সৌতান্ত্রিকরা বেসড বাহ্য বলেছে, মাইন্ড অনুভূতিবাদী। বেসড। যোগাচার যোগাচার হ্যাঁ, যোগাচার। যোগাচার হবে, বিজ্ঞানবাদী চলে আসবে, যোগাচার হবে, মন হবে। বাঁচাতে বিজ্ঞানবাদীরা। হুম, তাহলে এর হচ্ছে রিয়েলিজম অ্যান্ড দ্য কনসেপ্ট অফ ইনডিরেক্ট পারসেপশন, এটা হবে সৌতান্ত্রিক। আর বৈভাষিক যেটা বললে না, বৈভাষিক সৌতান্ত্রিক, সৌতান্ত্রিক মানে এখানে এন দন্তন্য আসছে, তাহলে এরা বলে অনুমানের মাধ্যমে একমাত্র জ্ঞান হয়, এই কথাটা বলে সৌতান্ত্রিকরা। আর বৈভাষিকরা অনুমান এবং প্রত্যক্ষ দুটোকেই মানে। এটা পারলে লিখে নাও। ম্যাডাম বৈভাষিক প্রত্যক্ষবাদী, হুম, হনুমন্ত বলেনি। বৈভাষিকদের বলা হয় বাহ্য প্রত্যক্ষবাদী, হ্যাঁ, আর সৌতান্ত্রিকদের বলা হয় বাহ্য সৌতান্ত্রিক বা অনুমানবাদী। অনুময়বাদী। মনে রাখার ট্রিক বললাম, সৌতান্ত্রিক বানানটাই দন্তন্য আছে তো, হ্যাঁ হ্যাঁ। আছে। আর অনুমানের বানানে দন্তন্য আছে, হ্যাঁ। মনে রাখার ট্রিক বলছি আর কি। সৌতান্ত্রিক মানে অনুমান, আর বৈভাষিক মানে প্রত্যক্ষ, মানে ওখানে দন্তন্য নাই, দন্তন্য নাই, দুটোতেই দন্তন্য নাই। আর মাইন্ড বেসড কি বললেন ম্যাডাম? এটা মাইন্ড বেসড যোগাচারীদের কথা আর কি, ওরা মনের উপরে ঠিক আছে। ইয়ে করে না। আচ্ছা, এই যে হিনজানকে আর কি কি বলে বলেছি, হিনজানকে থেরোবাদ এবং স্থবিরবাদ দুটোই বলে। আর মহাযানের একটা অপর নাম কি বলতো? বোধিসত্ত্বা। বোধিসত্ত্বা, একদম বোধিসত্ত্বযান। তাহলে ওখানে কোশ্চেনটা কি ছিল? কত নম্বরের কোশ্চেনটা পড়েছিল? এটা মহাযান বুদ্ধিজম উল্লেখ করে দিয়েছে, তাহলে এটা আনসারটা কি করা উচিত? বোধিসত্ত্বা। বোধিসত্ত্ব। ঠিক আছে, এরকম ছোট্ট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেগুলো তোমাদেরকে মাথায় রেখে আনসার করতে হবে। মানে হিন্দিটা কি বলতে 12 নম্বরটা একটু মনেটা বলেন। হিন্দিতে এটা महाजन बौद्ध हाँ हाँ। महाजन बौद्ध धर्म में निम्नलिखित में से कौन सा एक आदर्श व्यक्तित्व माना जाता है? कोनटा? जो दूसरों को मोक्ष प्राप्त करने में सहायता करने के लिए अपने स्वयं के निर्वाण को स्थगित कर देता है। মানে বাংলায় যদি বলি, বলছে মহাযান বৌদ্ধ ধর্মেতে এখানের মধ্যে কোন লোকটা আছে, মানে কাকে অর্হত বলে, কাকে বোধিসত্ত্ব বলে, কাকে তথাগত বলে, এগুলোকে জানতে হবে। তাহলে বলছে এখানের মধ্যে কোনটা বা কোন লোকটা বা কোন ব্যক্তিটা কোন পদটা অর্জন করেছে, যে মানে এগুলোর মধ্যে এই পদগুলো যারা যারা আছে আর কি, তাদের মধ্যে কে যে অন্যকে মোক্ষ লাভে সহায়তা করে, সেই মানুষটাকে কি বলবো? বোধিসত্ত্ব। কারণ এরা বোধিসত্ত্বযান বলা হয়, মহাযান বলা হয়, কারণ এরা মহাযানীরা কি বলে, শুধুমাত্র নিজের মুক্তি হয়ে গেলেই হবে না, আমার আশেপাশে যারা রয়েছে তাদেরও কিন্তু মুক্তির কথা বলে। তো মহাযান মানে তো বোধিসত্ত্ব, এবার ওপরে যে মানে মুখের বা মুক্তির কথা বলছে, সেটা কি অহৎ হবে না? না, অর্হৎ সব মানে সবাইকে বলা হয়। হিনযান বা মহাযান মানে যারাই মুক্তি লাভ করে তাদের, এখানে তো মহাযান উল্লেখ করে দিয়েছে, মহাযান বৌদ্ধ বলেছে, তার জন্য এখানে তো বোধিসত্ত্বই হবে। মহাযান বৌদ্ধ, অহৎটা তো বৌদ্ধ দর্শনের মধ্যেই পড়ে না? হ্যাঁ পরে তো, কিন্তু ওখানে হিনযানটাও পড়বে আবার মহাযানটাও পড়বে, দুটোই এখানে উল্লেখ করা আছে মহাযান, উল্লেখ করা আছে। মহাযান। হ্যাঁ। আচ্ছা, মহাযান বৌদ্ধ ধর্মে মানে অহতের কথা বলা হয়নি, তাই তো ম্যাডাম? কি মহাযান বৌদ্ধ ধর্মে অহতের কথা বলা হয়নি? না, মহাযানের দিকে অর্হতের কথা বলেছে কিনা অত ডিটেলসে যাওয়া দরকার নেই। মেন কথা হচ্ছে মহাযানীরা মানে হচ্ছে বোধিসত্ত্ব যাদের জ্ঞান হয় তাদেরকে বলা হয় মহাযানী। আর মেন কথা হচ্ছে বোধিসত্ত্ব কথাটা যখন মহাযানের সঙ্গে চলে এসেছে, মহাযানের সাথে আর একটা কথা বলি, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, স্পেশালি ভারতীয় দর্শনদের মধ্যে এমন কিছু কিছু কমন ওয়ার্ড আছে যেটা সবার সাথেই যায়।
কম বেশি যায়। যেমন যদি মোক্ষ কথাটা বলি, মোক্ষ কথাটা নির্বাণ কথাটা এলো, এবারে যদি বৌদ্ধ দর্শন বলে তাহলে আমি নির্বাণ ওয়ার্ডটা চুজ করব, কিন্তু অ্যাকচুয়ালি লিবারেশন, মোক্ষ আর নির্বাণ এগুলো কি আলাদা জিনিস? আলাদা জিনিস তো না, একই জিনিস। যদি না। নর্মাল কোশ্চেনটা যদি একদম ন্যাচারালি আসে তখন কিন্তু এমন কোশ্চেন রইলো ন্যায় দর্শন কথাটা বলেছে বাট নির্বাণ অপশনটা দিয়েছে, তখন আমি কিন্তু নির্বাণই সিলেক্ট করব। কিন্তু যদি ন্যায় সেখানে দর্শন নির্বাচন করবো দিদি, ন্যায় দর্শন নিঃশ্রেয়াস করবো। নিশ্চয় করবে, বাট ওখানে দিল না, দিয়েছে যে কোনো একটা ব্যক্তির মুক্তি হয়ে গেছে তাকে কি বলে, ন্যায় দর্শনের কোন একটা ন্যায় দর্শনের উপরে উল্লেখ করে বলেছে যে মুক্তি হয়ে গেলে তাকে কি বলে। সেখানে অপশন দেখেছে একটাতে শুধু রেখেছে নির্বাণ, বাকিগুলোতে একদম লিবারেশনের সম্পর্কে নেই, একদম বাইরের আদার্স এর কোনো অপশন রেখে দিয়েছে, তখন তোমাকে নির্বাণটাই সিলেক্ট করতে হবে। তাহলে কোশ্চেনটা কিরকম আসছে তার উপর ডিপেন্ড করে অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু জানি যে নির্বাণটা কিন্তু এরা না, তোমার ন্যায় বৈশেষিকদের না, সেখানে অপশন হয়তো নির্বাণ একটি রেখেছে, বাকিগুলো মাধ্যমিক, যোগাচার বা উল্টাপাল্টা যা খুশি 4টা অপশন দিয়ে দিয়েছে, 3টা অপশন দিয়ে দিয়েছে। বোঝা গেছে? এখানে যেহেতু মহাযান দিয়েছে সেহেতু এখানে বোধিসত্ত্ব হবে। এর অর্হত কথাটা মানে কি, যারা জ্ঞান অর্জন করে দেয়, যারা জিন আর এখানে যদি অর্হত বলি, আর যারা বোধি জ্ঞান করে ফেলে তারা তো ব্যক্তিগুলো কিন্তু সমানই, কিন্তু তারা কি করে নিজেরা মোক্ষ হয়ে গেছে, তাদের জীবন মুক্তি হয়ে গেছে, কিন্তু জীবন মুক্তি হয়ে গেলেও তারা কিন্তু অপরের জন্য কাজ করছে। জৈন দর্শনে 12 জন তীর্থঙ্করের কথাই বলি, আর হিনযান, মহাযান বা এই বৌদ্ধ দর্শনের কোনো একজন আমি জ্ঞানী পুরুষের কথাই বলি, তারা সবাই কিন্তু সমান। এক অর্থে দেখতে গেলে তারা সবাই জিন, তাই তো? একটা মৌলানাও যা, অপর মৌলানাও তো তাই। ঠিক সেরকম ভাবে অর্হত ব্যক্তিরা যে মানে সেটা সবাই যায়, কিন্তু এখানে অর্হত যদি জৈন দর্শন অপশন থাকে তাহলে আগে অর্হত জৈন দর্শনের দিকে যাবো, কারণ ওই দিকে অর্হত শব্দটাকে জিন বলেছে, এবং সেই জিন শব্দ জৈন দর্শন থেকে, জিন শব্দ থেকে জৈন দর্শন এসেছে, ওটা জৈন দর্শনকে বেশি করে জোর দেয়, তার জন্য সেখানে জৈন করতাম। কিন্তু এখানে অপশন মহাযান বৌদ্ধ করে দিয়েছে, তাহলে আমি কেন জৈনের দিকে যাবো, অর্হতে যাবো? তখন আমি বোধিসত্ত্ব করে দেবো। যার বোধিসত্ত্ব জ্ঞান হয় তাকে বলা, মহাযান দর্শনে তাকে ইয়ে বলা হয়, বোধিসত্ত্ব জ্ঞানী বলে। আচ্ছা, একটা প্রশ্ন, এই হিনযানকে বললাম না থেরবাদ বা সর্বাস্তিবাদী বলা হয়, থেরবাদ ছাড়াও সর্বাস্তিবাদী বলা হয়, কেন হিনযান, কেন সর্বাস্তিবাদী বলা হয় হিনযানীদেরকে? সর্বস্তবাদী স্বীকার করেছিল। দুটো সত্তা ছিল, বাহ্য জগৎ মনোজগৎ দুটোই। আচ্ছা, বৈভাষিক স্বতন্ত্র সম্প্রদায় হিনযারা তো বাহ্য জগৎ মনোজগৎ দুটোকে স্বীকার করে নিচ্ছে, তার জন্য সর্বাস্তিবাদী, সকল কিছুই তার ভিতরে ঢুকে যাচ্ছে। থার্ড নোবেল ট্রুথটা কি ছিল? দুঃখ নিরোধ সিগনিফাইজ কিন্তু কি হবে? ট্রুথ অফ দ্য ইমপারমানেন্স, নাকি দ্য সেসেশন অফ সাফারিং, বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স, নেচার অফ দ্য আনকনসিয়াসনেস? বলো আনসার দেখি। cessation of suffering. সেসেশন অফ সাফারিং। নেক্সট কোশ্চেন, হুইচ এগুলো 4টা তো জানা আছে না। সেসেশন অফ সাফারিং মানে হচ্ছে তোমার দুঃখ নিরোধ, আর 4 নাম্বারটা হচ্ছে দুঃখ নিরোধ মার্গ। যদি বলা হয় অষ্টাঙ্গিক মার্গ কোন আর্য সত্যের সাথে লিঙ্ক? চতুর্থ। চতুর্থ। যদি বলা হয় প্রতীত সমুৎপাদবাদ কোন আর্য সত্যের সাথে সম্পর্কযুক্ত? দ্বিতীয়। দ্বাদশ নিদান বা ভবচক্র কোন? দ্বিতীয়। নৈরাত্যবাদ বা নো সেলফ থিওরি কিসের সাথে সম্পর্কযুক্ত বৌদ্ধদের? কণিকত্ববাদের সঙ্গে। আত্মা সম্পর্কে। হুইচ কি বলে ম্যাম এটা? আত্মা সম্পর্কে, আত্মাদের সম্পর্কে মতকে নৈরাত্যবাদ বলা হয়। ঠিক আছে, কোনো কথা শোনা গেল না। হুইচ বুদ্ধিস্ট স্কুল এমফেসাইজ দ্য ফিলোসফি অফ দ্য এমটিনেস? এই কোশ্চেনটা এতবার কেন? শূন্যতা নাগাল। শূন্যতা নাগাল। হুইচ অফ দ্য ফলোইং, এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, 3বার রিপিট হয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড ডিভিশন উইদিন বুদ্ধিস্ট ফিলোসফি? বুদ্ধিস্ট ফিলোসফির ভাগ কোনগুলো এখানের মধ্যে? Ma'am, সবগুলোই হবে। নেক্সট কোশ্চেন, দ্য গোল অফ তিবেতিয়ান বুদ্ধিজম, তিবেতিয়ান বুদ্ধিস্টদের গোল কি? এদের গোল হচ্ছে, এটা পড়া হয়নি, জেনে নাও, অ্যাচিভিং নির্বাণ থ্রু মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে
নির্বাণ লাভ করাই হলো এদের হচ্ছে মূল লক্ষ্য। মাধ্যমিক ফিলোসফি আর্গুস দ্যাট, কি আর্গু করে থাকে, অল ফেনোমেনা প্রসেসেস ম্যাডাম ওটা কি বলেন ম্যাডাম? মানে এটা তিব্বেতিয়ান, এটা তো ওই তিব্বেতিয়ান, এটা হচ্ছে তিব্বতী বুদ্ধিস্টদের বৌদ্ধ ধর্ম কা উদ্দেশ্য। এটা মানে হচ্ছে তিবেতিয়ান যে বৌদ্ধ ধর্মের লোক, তাদের লক্ষ্য কি, মানে এই বুদ্ধিস্টদের লক্ষ্য কি। বুদ্ধিস্ট তো অনেক ধরনের রয়েছে, ওই মূল যদি বলা হয়, পুরনো যদি বলা হয়, বৌদ্ধদের ভাগ কটা, দুটো, হিনজান মহাযান। মহাযানটা দুটো, মাধ্যমিক যোগাচার। হিনজানিরা কটা, বৈভাষিক সাউথেন্ট্রিক। ঠিক আছে, এবারে হচ্ছে তিবেতিয়ান বুদ্ধিস্ট, আরো কি কি দু একটা আছে আমার এই মুহূর্তে মাথায় নেই। তো এই বৌদ্ধদের পরবর্তী ক্ষেত্রে নিউ আবার কিন্তু প্রজাতি বেরোচ্ছে। তো তাদের মধ্যে তিবেতিয়ান যে বুদ্ধিজম, তাদের লক্ষ্যটা কি, তাদের লক্ষ্য হলো অ্যাচিভিং নির্বাণ থ্রু মেডিটেশন, মানে হচ্ছে ধ্যানের মাধ্যমে নির্বাণ করাই হলো তাদের লক্ষ্য। আচ্ছা তোমরা না একটু মিউট করে দাও কথা বলার সময় বলে, না হলে রেকর্ডটা প্রচুর খারাপ হয়ে যাবে। ম্যাডাম তিব্বতিয়ান মানে তিব্বতিয়ান জায়গাটা কি? তিব্বতিয়ান কি একটা? এটা একটা বৌদ্ধ, যেমন হিনজান মহাযান সম্প্রদায়, সেরকম এটাও বৌদ্ধদের একটা সম্প্রদায়ের নাম। এটা সম্পর্কে একদিন আমি একটা ক্লাসে পড়িয়ে দেবো, এটা তোমাদের পড়া নাই তো, তিবেতিয়ান বুদ্ধিস্টটা পড়িয়ে দেবো আমি একদিন। আমি যেটা মানে শুরু হয়েছে যেমন মানে আইটিবি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ হয় না, ওরকম নাকি? ওরকম লোক অত কিছু জানিনি। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোক, এটা একটা সম্প্রদায়। আমাদের যেমন ইসলাম ধর্মের সুফি আর কি কি সব ইসলাম ধর্মের সম্প্রদায় আছে না, তারপরেও আবার ছোট ছোট গ্রামেতে আবার সম্প্রদায় হয় না, মেন তো ধর্মের একটা রয়েছে মূল, তারপর আবার ছোট ছোট সম্প্রদায় আছে। ঠিক সেরকম ভাবে এই তিব্বেতিয়ান একটা বুদ্ধিস্ট নিউ। যারা বৌদ্ধ তারাকে তিব্বতী বলা হয়, তিব্বতের লোকরাকেই বৌদ্ধ বলা হয়। হ্যাঁ হতে পারে, আমার মনে হচ্ছে, কারণ মানে পাহাড়ি এলাকা যেটা মানে পরে মানে বিহারেও অনেক তিব্বত আছে। আমি ওটা একদিন পড়িয়ে দেবো, আজকে ছেড়ে দিই, আর যোগ দর্শনটা পড়াবো, শেষ হবে না, নাহলে আধা ঘন্টা হয়ে গেছে। এরপর হচ্ছে ইয়ে করে রাখো, কোনো একটা খাতায় নোট করে রাখো কোনগুলো কোনগুলো পড়াতে হবে, বলবো অ্যাড করতে করতে থাকবে, ঠিক আছে। এই দিয়ে কিছুটা জমা হয়ে গেলে গ্রুপে ঢেলে দিবে, সেই টপিকগুলো ধরে আমি পড়িয়ে দেবো, আমি হয়তো ভুলে যেতে পারি, এটা পড়িয়ে দেবো, এটা থেকে কোশ্চেন হয়তো আসতেও পারে। একটা ক্লাস নেবি হয়ে যাবে 20 মিনিটে। মানে মাধ্যমিক ফিলোসফি আর্গুস দ্যাট, মাধ্যমিক ফিলোসফি কি বলে, অল ফেনোমেনা প্রসেসেস ইনহারেন্ট এক্সিস্টেন্স, না দেয়ার আর টু আলটিমেট রিয়েলিটিস, না অল ফেনোমেনা আর এমটি ইন ইনহারেন্ট এক্সিস্টেন্স। এমটি হবে, সেটার সবই ঘটনা অন্তর্নিহিত অস্তিত্ব সে রহিত হতি হে। তোমার কাছে টোটালি একদম বিহারে পাঠানোই দরকার আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমাকে রাখা যাবে না, ওয়েস্ট বেঙ্গলে জব দেওয়া যাবে না, পুরো বিহারের জন্য একদম উপযুক্ত। না ম্যাডাম, আমি হিন্দি সেও পারি না, মানে থোড়া থোড়া পারি। ভালো, যদি এমটিনেস মানে হচ্ছে মাধ্যমিক। আচ্ছা ন্যায় দর্শন না, সোজা চলে যাবো যোগ দর্শন। ন্যায় দর্শনের লম্বা চওড়া প্রচুর কোশ্চেন, শেষ হবে না। ন্যায় দর্শনটা একদিন লেগে যাবে একাই। যোগ দর্শনের দুটো যেন কোশ্চেন ভুল আছে, মার্ক করে রেখেছি। কোশ্চেন নাম্বার 3 আর 7 একটু গড়বড় হতে পারে। আচ্ছা, যোগ দর্শন, যোগ দর্শনের যে যে টপিক গুলো পড়বো, পতঞ্জলি যোগ দর্শনের যে প্রতিষ্ঠাতা আর কি, থিওরি অফ প্রমাণ সম্পর্কে কি বলেছে, কনসেপ্ট অফ চিত্তবৃত্তি, চিত্তভূমি, এখান থেকে কোশ্চেন পড়ে, চিত্তবৃত্তি, চিত্তভূমি আর হ্যাঁ চিত্তভূমি যে স্টেজ গুলো, আর রোল অফ গড। আচ্ছা আমি একটা প্রথমেই কোশ্চেন করছি, যোগ দর্শনে গডকে কি, গডের সাথে নর্মাল আত্মার ফারাক কি? সমাধি অর্থে ব্যবহার করেছে যোগ শব্দটাকে দিদি। কি অর্থে? সমাধি অর্থে। আচ্ছা অন্য কেউ? মিউট করে দাও, কথা বলা হলেই মিউট করে দাও। অন্য কেউ? সাধারণ আত্মা, মানে আমরা আমাদের মধ্যে আত্মা আছে, এবার গডের মধ্যেও আত্মা আছে, এর মধ্যে ফারাক কি? কার কাছে আওয়াজ হচ্ছে একটু মিউট করে দাও না। তাহলে এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু পতঞ্জলি, আচ্ছা আগে বলে দিই, গডকে যোগ দর্শনে যেরকম বলেছে সেটা হচ্ছে মুক্ত আত্মা, একেবারে মুক্ত আত্মা।
এবারে হচ্ছে কথা হলো, তাহলে কি ও কি কোনো অবস্থায় কি বদ্ধ অবস্থায় ছিল? না, গড হচ্ছে চিরমুক্ত, কোনোদিনও সে বদ্ধ অবস্থায় ছিল না। আমরা যে আত্মা আছি বদ্ধ আত্মাও হব এবং পরবর্তী ক্ষেত্রে আমরা মুক্ত হব, এটা আলাদা। আর গড হলো একেবারে মুক্ত আত্মা, যার কোনোদিন বন্ধন ছিল না। আর আমরা নর্মাল আত্মা, তো আমরা তো সংসারে বন্ধনযুক্ত, এটাই পার্থক্য। এবার অ্যাকর্ডিং টু মানে পতঞ্জলি মুক্ত দ্য মুক্ত সোর্স অফ, আর চিরমুক্ত পার্থক্য, হ্যাঁ মানে মুক্ত চিরমুক্ত পার্থক্য, তাই নাকি? হ্যাঁ আমি ম্যাম আমি এখন বদ্ধ অবস্থায় সংসারে আছি, আমি যদি সেরকম ভাবে পালন করি ধর্মটা, বা যোগ দর্শনে যেরকম ভাবে আমাদেরকে মুক্ত আত্মার কথা, আত্মাকে মুক্তের কথা বলেছে, সেভাবে যদি চলি আমরা মুক্ত হব। তাহলে আমি কি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে হচ্ছি। আর গড কোনো কালেই বন্ধন ছিল না তার। আচ্ছা, কে ম্যাম বললে বলো। বলছি মানে এমনি যেটা আত্মা সেটা হচ্ছে পঞ্চক্লেশ যুক্ত, হ্যাঁ, আর গড হচ্ছে পঞ্চক্লেশ মুক্ত। মুক্ত একেবারে। যদি এটা যোগ দর্শনের মতো করে বলি, যে এই পঞ্চক্লেশ কি কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গডের অবিদ্যা, কনসেপ্টে। অস্মিতা, রাগ, অবিদ্যা, দ্বেষ, রাগ, অভিনিবেশ। দ্বেষ, অভিনিবেশ, এটা একদম আর এই কি আছে? এই পঞ্চক্লেশের সিকোয়েন্স, যারা নেট দেবে ভাবছো, সেট দেবে ভাবছো, যে কোনো সেট ওই পঞ্চক্লেশের সিকোয়েন্স মনে রাখবে। আর একটা জিনিস, এই পঞ্চক্লেশ যুক্ত হচ্ছে নর্মাল আত্মা বা নর্মাল জীব, লিভিং জীব আর লিভিং সোল। আর পঞ্চক্লেশ মানে মুক্ত, সেটা হচ্ছে গড। গড কোনো কালেও ইয়ে ছিল না। চলো এবারে ফটাফট করে শেষ করতে হবে, তারপরে আবার ডিপে যাবো। অ্যাকর্ডিং টু পতঞ্জলি দ্য সোর্স অফ ভ্যালিড নলেজ, মানে প্রমাণ কি কি হবে? পারসেপশন, মেমোরি, ইন্টেলেক্ট, পারসেপশন, ইনফারেন্স, ভার্বাল টেস্টিমনি, একদম তিনটে স্বীকার করে। চার্বাক দর্শনে একটা, প্রত্যক্ষ বৌদ্ধ দর্শনে দুটো, বৈশেষিক দর্শনে দুটো, মেনলি দুটো। শব্দকে কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্স প্রমাণ মানে না, বাট প্রমাণ মানে। আর এবারে যদি দেখি জৈন যোগ দর্শন, এরা কিন্তু তিনটে করে স্বীকার করে। চার্বাক দর্শনে 4টা প্রমাণ স্বীকার করা হয়, মীমাংসা দর্শনে 5টা প্রমাণ স্বীকার করা হয়, আর বেদান্ত দর্শনে 6টা প্রমাণ স্বীকার করা হয়। আবার প্রভাকর মীমাংসা 5টা, আবার ভাট্ট মীমাংসা 6টা প্রমাণ স্বীকার করে। অদ্বৈত বেদান্তে সবাই কিন্তু 6টা স্বীকার করে। এগুলো মনে রাখবে, প্রমাণ থেকে একটা কোশ্চেন পাবে। নেক্সট কোশ্চেন, কার কাছে শব্দ হচ্ছে প্লিজ মিউট করে দাও, ম্যাডাম, রেকর্ডটা 6টার খারাপ হয়ে বেশি যাবে। আর কিছু? না, আর প্রমাণ নাই 6টার বলছি বেশি। 6টার বেশি আর কোনো প্রমাণ নেই? 6টার বেশি আর কোনো প্রমাণ নেই। আমি কোথাও শুনেছিলাম, ইউনিভার্সিটিতে শুনেছিলাম, হতে আর পারে, কি বাট কি আমার প্রমাণ জানা নেই। বলছিল। আমার জানা নেই, গ্রামের আর মধ্যে। আমাদের এখন সিলেবাসেও আসবে না, অতএব চিন্তা করে লাভ নাই। যদি পরে জানতে পারো আমাকেও জানাবে, আমিও শিখে নেবো, কারণ আমার জানা নেই। 6টা প্রমাণ আমার জানা আছে। ঠিক আছে ম্যাডাম। চিত্তবৃত্তি, আচ্ছা আমি সবটা বেরিয়ে গেছে। দেখো দেখো দেখো, পুরো কোশ্চেনটাই পড়ো। চিত্তবৃত্তি নিরোধ, চিত্তভূমি, চিত্ত কি? ওটা ওই মনকে পরিবর্তন সংশোধন, মানে মনটাকে পরিবর্তন আচ্ছা, সংশোধন করতে হবে। প্রথমে আমি বলে দিই, চিত্ত কি? চিত্ত কি কেউ বলতে পারবে? মন। চিত্ত মানে মন। আচ্ছা, চিত্ত মানে মন। আরেকভাবে যদি বলি, বলছে যে মন বুদ্ধি আর অহংকার দেখি তো বলবো দিদি। একদম বুদ্ধি, অহংকার আর মন, এই তিনটে তত্ত্বকে একসঙ্গে যখন জুড়বো তখন হচ্ছে চিত্ত হয়। আচ্ছা, ওকে। এরপরে হলো ওই যে এই তিনটি তত্ত্ব হচ্ছে প্রকৃতির একটা পরিণাম হচ্ছে। তাহলে প্রকৃতি জড় এবং অচেতন, তাই তো? তাহলে চিত্তবৃত্তিটা কি হচ্ছে? চিত্তবৃত্তি হচ্ছে প্রকৃতির পরিণাম। এই চিত্তের বিকার বা বৃত্তি, মানে চিত্তটা হচ্ছে নর্মালি থাকবে যে বুদ্ধি, অহংকার আর মন, এই তিনটে হচ্ছে আলাদা আলাদা করলে হচ্ছে চিত্ত। এটা চিত্তবৃত্তি মানে হচ্ছে যখন কোনো বিষয়ের আকার ধারণ করছে, মানে বিষয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। চিত্তের এই বিষয়ের আকার ধারণটাকে বা আকার গ্রহণটাকে কিন্তু আমরা বলি বৃত্তি বা চিত্তবৃত্তি, ঠিক আছে? যদি বলা হয় চিত্ত, তাহলে কিন্তু সে আত্মার সাথে বা একটা আলাদা স্বাধীন স্বাধীন কিছু ভাববো। আর বৃত্তি মানে হলো কিছুর সাথে জুড়ে গেল, বোঝা গেছে? তাহলে এখানে যদি বলি চিত্তবৃত্তি আর চিত্ত, এটা মুক্তির জন্য কোনটা 1 নাম্বার স্টেপ হবে? চিত্তবৃত্তি মানে জড় পদার্থের সঙ্গে যদি বলি আর কি, মিশে যাওয়া। আর জড় পদার্থ থেকে ডিট্যাচ হয়ে শুধুমাত্র চিত্ত থাকবে।
চিত্তরে মুক্তি হবে দিদি, তাহলে জড় পদার্থের তো মুক্তি হবে না না, না দেহের না কিভাবে মুক্তি হবে? আত্মার চিত্ত মুক্তি যখন হবে। কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে যায় তখন সেটা চিত্তবৃত্তি হয়ে যায়। চিত্তবৃত্তি কয় প্রকার বলো তো? 5 প্রকার। নামগুলো বলো, 5 প্রকার। নামগুলো প্রমাণ, বলো। বিপর্য, বিকল্প, নিদ্রা, স্মৃতি। একদম। প্রমাটা কি? প্রমাণটা হচ্ছে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান। ও যথার্থ জ্ঞানটাকে আর কি বলবো? যথার্থ জ্ঞান বা বৃত্তি বলে। তদ্বুদ্ধি তৎপ্রকার অনুভব। আচ্ছা, এরা হচ্ছে তোমার 3টে প্রমাণ স্বীকার করে, এটা প্রথমেই বলে দিয়েছি। আর বিপর্যয় জিনিসটা কি? মানে ভ্রম যেটা, মিথ্যা জ্ঞান। একদম মিথ্যা ভ্রান্ত জ্ঞান, জ্ঞান। ভ্রম জ্ঞান যেটা। একদম একদম একটা উদাহরণ দাও। মিথ্যা জ্ঞান বলা যাবে না। যেরকম আমরা একদম। রজ্জুতে সাপ ফেলা দিদি, রজ্জুতে সর্পভ্রম। রজত ভ্রম। হ্যাঁ একদম একদম এই ধরনের রজ্জুতে সর্বভ্রম বা এই নর্মালি যে ভুলগুলো হচ্ছে আমাদের ওই খ্যাতিবাদের যেগুলো পড়ি, ওই যে উদাহরণগুলো দিই, সেইগুলো হচ্ছে বিপর্যয়। মানে বলে না বিপর্যয়ে পড়ে গেছি বাবা, কি পায়ের মধ্যে একটা দড়ি আটকে গেছে, সাপ না দড়ি ভেবে কি ভয় পেয়েছিলাম। তাহলে বিপর্যয় মানে হচ্ছে ভ্রান্ত জ্ঞান একটা। আর বিকল্প মানে এটা হচ্ছে কাল্পনিক কিছু, যেরকম আকাশ কুসুম, ছায়ের। আকাশ কুসুম, পুরো তারপরে সোনার পাথর ঈশ্বরের বাটি, সোনার পাথর বাটি, এই ধরনের যে কথাগুলো হবে আর কি। বিকল্প মানে আমরা আসলে জগতে একটা জিনিস থাকে আর আমরা বিকল্প একটা এমন মনে মনে কল্পনা করে নিই যেটা জগতে কোনো অস্তিত্বই নেই, সেটা হচ্ছে বিকল্প। তাহলে প্রমাণ, বিপর্যয়, বিকল্প। প্রমাণ মানে কি কি উপায়ে আমরা জ্ঞান অর্জন করি, সেটা হয়ে গেল 3টে প্রমাণের কথা বলে, যে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান নয়। বিপর্যয় মানে হলো মিথ্যা জ্ঞান, যেমন দড়িকে সাপ বলে ভাবছি, বা ওই ঝিনুককে কি বলে যেন, রূপো বলে না কিভাবে, এরকম একটা উদাহরণ আছে, ওগুলো হচ্ছে বিপর্যয়। আর বিকল্প হলো কি, মানে হচ্ছে একটা বিষয় আর অন্য বিষয় ভেবে ভাবছি। সোনার পাথর বাটি, সোনার কি পাথর বাটি হয়? সোনার আবার পাথর বাটি কি করে হবে? বিকল্প। এটা হচ্ছে বিকল্প। আর নিদ্রাটা কি? নিদ্রাকালে আমাদের জ্ঞানের অভাব বিষয়ক যে বৃত্তি, সেটা হচ্ছে তোমার নিদ্রা। নিদ্রাকালে জ্ঞান হয় না এমন জ্ঞান হয়, তাই তো? আমরা বলি না, এতক্ষণ আমি ঘুমিয়ে রইলাম, কিচ্ছুই বুঝতে পারিনি, এত পানি হয়েছে। মানে ঘুম থেকে ভাঙার পরে আবার এরকম হয় না? অনেক সময় হয়, দেখবে নেমন্তন্ন বাড়ি বাচ্চারা বেশিরভাগ করে, নেমন্তন্ন বাড়ি খাওয়ার জন্য দেখবে সন্ধ্যে থেকে ওয়েট করতে খেতে যাবো দিয়ে কি করে, খেতে যাওয়ার কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেল, ঠিক আছে, ঘুমিয়ে যেয়ে বলবে আমাকে তুলো নেমে, এত ঘুমিয়ে গিয়েছিলাম আমি, কত খাবার করেছিলাম, সবকিছু খেতে পারলাম না, এত কিছু তোমরা খেয়ে চলে এসছো। মানে সেই ঘুমের পরেও কিন্তু তার সে মনে রয়েছে সেই জিনিসটা, নিদ্রা অবস্থাতে সেই যে জ্ঞানটা, সেটা হচ্ছে তোমার নিদ্রা। আর স্মৃতিটা কি হবে? অতীত অভিজ্ঞতার যেটা সংস্কার জন্য জ্ঞান হয়, সেটা হচ্ছে স্মৃতি। পরিষ্কার একদম পূর্বের যে ঘটনাগুলো সেগুলো। আর পঞ্চক্লেশের নাম তো এখনই বলে দিলাম। তাহলে আচ্ছা, এই কোশ্চেনটা এবারে যাই। যতগুলো বলে দিলাম, আমার মনে হয় যতগুলো এখন কোশ্চেন দেখাবো তোমরা আনসার নিজেই বলে দেবে। চিত্তবৃত্তিটা কি হবে? মুভমেন্ট অফ দ্য মডিফিকেশন অফ দ্য মাইন্ড, তাই তো? চিত্ত মানে কি? চিত্ত মানে হচ্ছে বললাম যে মন, বুদ্ধি, অহংকার, এই 3টে জুড়ে হচ্ছে চিত্ত। চিত্তটা যখন কোনো বিষয়ের সঙ্গে আকার ধারণ করে সেটা হচ্ছে চিত্তবৃত্তি আকার বলে। তাহলে এটা কি হবে? এটা হবে মুভমেন্ট অফ দ্য মডিফিকেশন অফ দ্য মাইন্ড, মাইন্ডের একটা মডিফিকেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট টাইপ অফ চিত্তবৃত্তি? এখানে মধ্যে চিত্তবৃত্তি কোনটা নয়? চিত্তবৃত্তি 5টা তো এখনই বলে দিলাম, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, অভাব হবে না নিদ্রা, দিদি, স্মৃতি। তাহলে প্রমাণ হবে, অভাবটা বাদ বিপর্যয় যাবে। হবে, স্মৃতি হবে, তাহলে অভাবটা বাদ যাবে, কারণ 9টা আনসার চেয়েছে, মানে এটা নয়, মানে এটা হলো আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে নিদ্রা। নিদ্রা ইজ কনসিডার্ড অ্যাজ দ্য চিত্তবৃত্তি। এটাকে চিত্তবৃত্তি বলা হয়। কেন বলা হয় নিদ্রাকে চিত্তবৃত্তি? যে ইট রিফ্লেক্টস কমপ্লিট ইগনোরেন্স, নাকি ইট ইজ এ স্টেট অফ ডিভয়েড অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এফেক্টস, নাকি ইট ইজ এ हाइटेंड स्टेट ऑफ कॉन्शसनेस। यह एक ऐसा अवस्था है जिसमें चेतना नहीं होती लेकिन चित्त पर प्रभाव डालता है। মানে নিদ্রা হচ্ছে এমন, চেতনা থাকে না, but নিরুদ্ধ হবে, নিরুদ্ধ। হ্যাঁ নিরুদ্ধ। চেতনা থাকে না, বাট এখানে কি হয় আমাদের নিরুদ্ধ হবে। থাকে। নিরুদ্ধ কই আনসার আছে এখানে? নিদ্রা বলতে চাইছে, নিদ্রা। হুম
নিদ্রা মানে কি বলছে, নিদ্রাটাকে আমরা চিত্তবৃত্তির আন্ডারে কেন রেখেছি? এখানে বলছে চেতনাটা থাকে, কিন্তু সেই চেতনাটা ও, থাকে না, ঘুমার অবস্থায় থাকে, তোমার একটা বলছে কিন্তু তার তো একটা ভাব থাকে না যে আমি এতক্ষণ ঘুমালাম কিন্তু আমি কিছু জানতে পারলাম না, এত কিছু হয়ে গেছে, এরকম ধরনের। তার জন্য এটাকে কিন্তু চিত্তবৃত্তি বলবো। নেক্সট কোশ্চেন, ইন চিত্তভূমি স্টেজ দ্য হাইয়েস্ট স্টেজ কি হবে? চিত্তভূমি স্টেজ গুলো বলো তো কেউ দেখি। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। একদম একদম। তাহলে এখানে হাইয়েস্ট কোনটা হবে? এটা নিরুদ্ধ, এটা নিরুদ্ধ হবে, হাইয়েস্ট হবে নিরুদ্ধ। নিরুদ্ধ। হুম। আচ্ছা, চিত্তভূমি স্টেজ, এটাই বলছিলাম। হ্যাঁ, ক্যারেক্টারাইজড বাই ডিস্ট্রাকশন, মানে হচ্ছে বিচলন। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, এটার কোনটার কি বৈশিষ্ট্য একটু মনে রাখতে হবে, কোনটায় সত্ত্বগুণ বেশি থাকে। আচ্ছা, এরা কটা যোগ দর্শনে কয় প্রকার গুণের কথা স্বীকার করে? সত্য, সাংখ্যের রজ, 3টে গুণ তম। মেনেছে, সত্য রজ। এরাও কিন্তু বলে সত্য, রজ, তম। তো এখানে কোন চিত্তের যে অবস্থাগুলো রয়েছে আমাদের, সেগুলো কোনটাতে বেশি করে সত্য থাকে, কোনটায় রজ থাকে, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। আচ্ছা, চিত্তবৃত্তি নিরোধ কাকে বলে বলতে ওটা পারবে? গোলমাল লেগে যাবে। প্রথমে দেখো, ক্ষিপ্ত, ক্ষিপ্ত মানে সেখানে কি থাকবে বলতো? সত্য, রজ, তম গুণের মধ্যে কোনটা বেশি গুণ থাকবে? সত্য, রজ, বেশি তমর রজ থাকবে। বৈশিষ্ট্যগুলো জানো তো? সত্য মানে যেটা হচ্ছে একদম পরিষ্কার সাদা, তার গুণ বৈশিষ্ট্য এরকম বলে। রজ মানে সে হচ্ছে মানে অ্যাক্টিভ থাকবে আর কি। আর তম মানে একেবারে ঘুমন্ত অবস্থা থাকবে, বলবো হয়তো একটা অবস্থা বলছি, কোন একটা বাড়ির বাচ্চা রয়েছে, একদম সে অ্যাক্টিভলি 5টায় উঠে যাচ্ছে, ব্রাশ করছে, পড়তে বসছে, খাচ্ছে, সবকিছু করছে। আর রজ হচ্ছে কি, সে মারপিটও করছে, আবার পড়াশোনা করছে। তম মানে সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওটা ডার্কনেস। একদম, ক্ষিপ্ততে তম মানে ডার্ক। সাদা রজ লাল, আর কালো দিদি। হুম হুম হুম, একদম। তাহলে ক্ষিপ্ততে কিন্তু রজ এবং তম দুটো গুণেরই প্রাধান্য থাকবে। এখানে কোশ্চেনটা কি আছে? ডিস্ট্রাকশন, সব থেকে বেশি ডিস্ট্রাকশন হবে ইয়েতে, বিক্ষিপ্ততে। চিত্তভূমি স্টেট বিচলন দ্বারা বিশেষ চিত্তভূমি অবস্থা। না না, যোগদর্শনটা শেষ করে দেবো, হয়েই গেল তো, পড়িয়ে দিয়েছি, বাকিগুলো কোশ্চেন আনসার ফাটাফাট হয়ে যাবে। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। বিক্ষিপ্ত হচ্ছে সমস্ত ডিস্ট্রাকশনটা থাকে, এই ওয়ার্ডটা মনে রাখবে, বিক্ষিপ্ত হবে ডিস্ট্রাকশন। নেক্সট হচ্ছে অহংকার, ইন জৈন ফিলোসফি রেফার্স টু, অহংকারটাকে কি বলে? এটা বলছে ইগো অর দ্য সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি। অহংকার মানে বলে না, তোর খুব অহংকার হয়েছে, তোর কি ইগোই লেগে গেল নাকি, তার মানে অহংকার মানে হচ্ছে ইগো। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু পতঞ্জলি যোগ হচ্ছে আলটিমেট গোল, যোগ দর্শনে আলটিমেট গোল কি থাকে? সেসেশন অফ চিত্তবৃত্তি, চিত্তবৃত্তির নিরোধ ঘটানো। তাহলে চিত্তবৃত্তির নিরোধ কিভাবে ঘটবে? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, এগুলো হচ্ছে চিত্তবৃত্তি, এইগুলো থেকে যদি সরে যেতে পারে, সে কিন্তু মোক্ষ বা মুক্তিটা পাবে। নেক্সট হচ্ছে দ্য রোল অফ গড ঈশ্বর ইন পতঞ্জলি, তাহলে যোগ দর্শনে গডের কি রোল, কি জগৎটা কি তৈরি করেছে গড, এরকম স্বীকার করেনি? এক্ষুনি বললাম না, এরা কিন্তু করে ম্যাডাম, ঈশ্বর তো স্বীকার করে। ঈশ্বর স্বীকার করেছে, কিন্তু জগতের সৃষ্টিকর্তা হিসেবে ওইভাবে ঈশ্বরটা সৃষ্টি করেনি। এই কোশ্চেনটা ইয়ে রয়েছে, মডিফিকেশন করতে হবে, কোশ্চেন কটা ভুল আছে, এই কোশ্চেনটা মডিফিকেশন করে আমি দেবো। ওরা ঈশ্বর স্বীকার করেছে, বাট যেরকম ন্যায় দর্শনে জগতের সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরকে মানা হয়, সেইভাবে কিন্তু জগতের সৃষ্টিকর্তা হিসেবে ওইভাবে ঈশ্বরকে মানা হয় না। আমি ওই কোশ্চেনটা মডিফিকেশন করে পাঠাবো পরে। নেক্সট কোশ্চেন, ইন যোগ ফিলোসফি ধ্যান মানে মেডিটেশনকে কি বলছে? ডেসক্রাইব দ্য ফোর্সফুল স্টপিং অফ দ্য থট, ফোর্সফুলি থেমে যেতে বলে, নাকি ফোকাসড করতে বলে, কন্টিনিউয়াস কনসেন্ট্রেশন অফ এ সিঙ্গেল অবজেক্ট, কোন একটা সিঙ্গেল অবজেক্টকে নিয়ে কনসেন্ট্রেশন করার কথা কিন্তু বলে। নেক্সট কোয়েশ্চেন, চিত্তবৃত্তি নোন অ্যাজ দ্য
বিপর্যয় রেফার্স টু, বিপর্যয়কে চিত্তবৃত্তি কেন বলা হয়? বিপর্যয়টা কি একটু আগে বললে না? বিপর্যয় মানে ফলস জ্ঞান, নলেজ, অসত্য জ্ঞান ফলস বা নলেজ ত্রুটি, বা এরর। অসত্য জ্ঞান ত্রুটি। একদম অসত্য জ্ঞান বা ত্রুটি। ম্যাডাম হিন্দিটাও বলে না। এইগুলো হিন্দি ভার্সনে আমি পড়াবো আবার, ওখানে তোমাকে আমি ইনক্লুড করে দেবো, হিন্দি ভার্সনে ঢুকে যাবে ক্লাসে। ওখানে ঠিক হিন্দিটাকে আছে। বেশি জোর দেবো, ইংলিশটাকে সাইডে রাখবো শুধু। ইন যোগ স্মৃতি কনসিডার্ড অ্যাজ এ বৃত্তি, স্মৃতিটাকে কেন বৃত্তি বলা হয়েছিল? এটা কি হয়, ইট রিপ্রেজেন্টস দ্য অ্যাকুমুলেটেড ইমপ্রেশন, মানে সেই পিছনের যে ইমপ্রেশন গুলো, অনুভূতি গুলো, সেগুলোকে অ্যাকুমুলেশন করে বর্তমানে প্রেজেন্ট করে। ইন যোগ একাগ্র চিত্ত রেফার্স টু, একাগ্র চিত্তটা কি বলছে? এ মাইন্ড ফোকাসড অন ওয়ান পয়েন্টেড কনসেন্ট্রেশন, একাগ্র হয়ে কাজ করো বলে না, মানে একেবারে একদম ফুল কনসেন্ট্রেট হয়ে কাজ করা। আচ্ছা যদি বলা হয়, কোশ্চেন করি, চিত্তভূমির তো 4-5টা অবস্থা, কোন অবস্থাতে চিত্ত তার নিজের অবস্থানকে খুঁজে পাবে? আসলে এই যে রিয়েল চিত্ত সেটার সাথে সেটার সাথে মানে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে কোনটা? হাইয়েস্টটা হবে একাগ্রটা, একদম। আচ্ছা, ক্ষিপ্ত অবস্থা হচ্ছে একেবারে তম রজগুণে একদম পরিপূর্ণ, আর মূঢ় অবস্থাতে তো তমগুণের একদম শুয়ে শুয়ে কাটায়, আর বিক্ষিপ্ত অবস্থায় তো মানে তমগুণের প্রভাবটা হ্রাস পেলেও রজগুণটা বেড়ে যায় বিক্ষিপ্ত অবস্থায়, মানে লাফাঝাপা করে আর কি একটু বেশি। তারপরে হচ্ছে একাগ্র, একাগ্র মানে হচ্ছে ওখানে রজ আর তমগুণের কোনো প্রভাব থাকে না, একেবারে সত্যগুণ চলে আসে তার। আচ্ছা যদি বলে সম্প্রগত সমাধি আর অসম্প্রগত সমাধি, এটার মধ্যে কোন তাকে ম্যাডাম ওই সমাধিটা? নিরুদ্ধতে কোনো গুণই থাকে না, তাই তো? নিরুদ্ধ আবার কোথা থেকে এলো? ম্যাম আচ্ছা এই সম্প্রগত বলো। মিল 5 নাম্বারটা। হ্যাঁ, 5 সম্প্রগত নাম্বারটা। সমাধি হচ্ছে একাগ্রতে থাকে, আর নিরুদ্ধতে থাকে অসম্প্রগত সমাধি। একদম একদম। আর যদি বলা হয় সম্প্রগত সমাধি আর অসম্প্রগত সমাধির মধ্যে কোন সমাধিটা হলে গডের সাথে বেশি সম্পর্কযুক্ত হবে বা একেবারে রিয়েল স্টেটে পৌঁছাবে? অসম্প্রগত সমাধিতে। অসম্প্রগত, একেবারে সম্প্রগতটা আগে, অসম্প্রগতটা আরো বেশি হাই লেভেলে চলে যায়, সেখানে পুরো একদম সত্যগুণেই থাকে, অন্য কোনো কিছু থাকে না, একেবারে একদম মুক্ত অবস্থার দিকে যায়। অ্যাকর্ডিং টু পতঞ্জলি মেন্টাল অ্যাফ্লিকশন মানে ক্লেশ যেটা কি, তাহলে এই যে পঞ্চক্লেশের অন্য একটা ওয়ার্ড কি পেলাম? মেন্টাল অ্যাফ্লিকশন। তাহলে মেন্টাল অ্যাফ্লিকশন এখানে কোনগুলো হবে? পঞ্চক্লেশ, ইগনোরেন্স, ইগো, অ্যাটাচমেন্ট, অ্যাভারশন, ফিয়ার অফ ডেথ। এই ইংলিশ গুলো মনে রাখবে, ঠিক আছে? এগুলো তো পেয়ে যাবে তোমরা, জাস্ট একবার করে রিভিশন নিজে নিজে নিয়ে নেবে, পড়ে নেবে, একবার করে রিড করে নেবে। বিকল্প ইজ এ বৃত্তি, কেন বলা হয় বিকল্পকে? চিত্তবৃত্তি, মানে অ্যাকচুয়ালি চিত্তবৃত্তি লেখা উচিত ছিল। বিকল্পটা কি? ইমাজিনেশন, ভার্বাল ডেলিউশন না, বিকল্পতে বলি না আমরা সোনার পাথর বাটি, এটা ইমাজিন করি না, হ্যাঁ হ্যাঁ কি বলো? তাহলে এরকম ভাবে ভেবে সবসময় তোমার পরিচিত ওয়ার্ড আসবে না, তোমাকে সেগুলো পড়তে হবে, পড়ে অনুমান করতে হবে যে ইমাজিন কোথায় করি আমরা, ওখানে ইমাজিন করি, ভেবে নি, কল্পনায় নিয়ে নি সোনার একটা আমার পুতুল আছে, আবার পাথরের সাথেও পাথর বাটি, সোনার পুতুল, পাথর বাটি এরকম বলতে পারি, মানে পাথর বাটিটা সোনার আবার পাথরের, আবার পুতুলটা সোনার আবার পাথরের, ওই ধরনের আজগুবি যে গল্পগুলো আসবে সেগুলো মানে বিকল্প ধরে নেবে। যোগসূত্র আর ট্র্যাডিশনালি অ্যাট্রিবিউটেড, কে তৈরি করেছে যোগসূত্রটা? পতঞ্জলি। আর ইন দ্য কনটেক্সট অফ যোগ অসম্প্রগত সমাধিটা কি? এটা হচ্ছে একদম মনে রাখবে, এটা প্রচুরবার কোশ্চেন এসেছে। দ্য হাইয়েস্ট স্টেট অফ সমাধি হোয়ার নো মেন্টাল মডিফিকেশন রিমেইন। আচ্ছা ইয়ে জয়েন হয়েছে না ক্লাসে? ওই কি নামটা, কে কে জয়েন হয়েছে বলো তো আসবে নামগুলো? জাসমিনা দিদি যার কথা হ্যাঁ বলছেন। জাসমিনা, হ্যাঁ এই আছে ও, সে জাসমিনা ক্লাসে আছো? নেই? না মনে ম্যাম, হয় যে ও ওর জ্বর প্রচুর, যাই হোক পরে বলে নেবো।
ইন যোগ ঈশ্বর প্রণিধান রেফার্স টু, কি হবে যোগ দর্শনে ঈশ্বর প্রণিধানটা কি, যে ডিভোশন অর সারেন্ডার টু গড, গডের সাথে সারেন্ডার হওয়া। আচ্ছা, সমাধি বা ধ্যানের যে ইয়েগুলো 4টা স্টেপ ছিল, সম্প্রজ্ঞাত সমাধির যে 4টা স্টেপ, ওগুলো বলতে পারবে? ম্যাম সবিতর্ক, সবিচার, সানন্দ, শাসমিত। একদম। আচ্ছা, এই সবিতর্ক, সবিচার, সানন্দ, শাসমিত, এই কোন স্টেপেতে কি কি কাজ হয় সেটা বলতে পারবে? এই স্টেপটার উপরে কোশ্চেন পড়ে। সবিতর্ক মানে হচ্ছে বাহ্য স্থূল বস্তু বিষয়ে ধ্যান, তাই তো? দেখো প্রথমে হ্যাঁ বলে ম্যাম। দিচ্ছি, আমি সিকোয়েন্স বলে দিচ্ছি, দেখো এটা এটা মনে রাখবে, সারা জীবনেও ভুলবে না, দেখে নাও শুধু একবার। 4টা হচ্ছে, 1 নম্বরে এটা সবিতর্ক, এটা কোশ্চেন আসবেই, নেটের জন্য যারা খাচ্ছ তাদের জন্য তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট। সবিতর্ক। 2 নম্বরে হচ্ছে তোমার সবিচার। একটা স্মার্ট বোর্ড নিতে হবে না, সুবিধা হবে তোমাদের, প্রচুর টাকা দাম, অত টাকা না। সানন্দ, এটা শাসমিত, ইমাজিন করো, ঠিক আছে? আমি এটা শাসমিত লিখলাম, সব ইমাজিন করে নাও। প্রথমে হচ্ছে, এখানে হচ্ছে বাহ্য স্থূল মোটা, বাহ্য স্থূল, তারপর একটা কি হবে, এটাও বাহ্য, দ্বিতীয় স্টেপটাও হবে, দ্বিতীয় স্টেপটাতেও হবে বাহ্য, বাহ্য কি হবে, সূক্ষ্ম, ঠিক আছে? এটা হবে তোমার মানে আন্তর আর কি, ওই ইয়েটা যেটা সানন্দ, এটা লিখেছে না, এটা আন্তর বাহ্য, আর এটা হচ্ছে আন্তর মানে হচ্ছে অন্তর, এটা অন্তর সূক্ষ্ম। মনে রাখবে প্রথমে দুটোই বাহ্য। প্রথমে আমরা কি বলি, ধরো আমাকে দেখবে চোখে, যদি সামনাসামনি তুমি যদি আমাকে দেখো, আমাকে আগে তো আমার বডিটা দেখবে না, আমার বাহ্য দিকটা দেখবে, আমি কি জামা পরে আছি, আমার মুখটা কেমন, চোখটা কিরকম, দেখতে কিরকম, কালো না মোটা না বেটে, এরকম দেখবে তো। তাহলে বাহ্য দিকটা আগে দেখবো আমরা। তাহলে প্রথমে কি হলো, বাহ্য স্থূল বিষয়গুলো দেখবো, ঠিক আছে? দ্বিতীয়টায় কি করব, বাহ্য সূক্ষ্ম বিষয়ে ধ্যান করে। 3 নাম্বারটা হলো অন্তর। আমরা কোনো একটা মানুষকে দেখবো, প্রথমে বলে না, প্রথমে দেখনদারি তারপরে গুণ বিচারি, এরকম একটা বাংলায় কথা আছে, প্রথমে বাইরে দেখি তারপরে তার গুণটা বিচার করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাহ্য সূক্ষ্ম, বাহ্য বাহ্য স্থূল, বাহ্য সূক্ষ্ম, এটা অন্তর সূক্ষ্ম, এটা হচ্ছে অন্তর বাহ্য, অন্তর সূক্ষ্ম। প্রথমে কি হবে, বাহ্যগুলো আগে হবে, অন্তরগুলো, প্রথম দুটো বাহ্য, পরের দুটো অন্তর। এখানের মধ্যে প্রথমে হচ্ছে মোটা, তারপরে হলো স্থূল, তারপরে মোটা, তারপরে স্থূল, এরকম করে মনে রাখবে। অনেক মোটা হলে সেটা আমাদের আগে চোখে পড়ে, পাতলাটা পরে চোখে পড়ে, তাই তো? যদি একটা পিঁপড়ে আর একটা আরশোলা থাকে, তুমি কোনটাকে আগে দেখবে? আরশোলাটাকে আগে দেখবে, তাহলে আগে মোটা পরে সরু, প্রথমে বাহ্য তারপরে অন্তর, মনে থাকবে? এগুলো হচ্ছে স্টেপ। এবারে বলো তো ফটাস করে, সানন্দটা কি হবে? অন্তর্বাহ্য। অন্তর্বাহ্য, অন্তর, ঠিক আছে, তার মানে বুঝে গেছে। পরের কোশ্চেনে যায়। এবারে ওখান থেকে যত কোশ্চেন পড়ুক না কেন সব আনসার দেবে। দেখো এখানে কিন্তু একটা করে কোশ্চেন আছে বা দুটো করে কোশ্চেন আছে একটা টপিকে, কিন্তু পুরো টপিকটা তোমাদেরকে পড়িয়ে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, এবং এমন ভাবে কোশ্চেন গুলো রয়েছে, আমার মনে হয় এইখানে এইভাবে কোশ্চেনটা গোটা বইটা আমি যেটা লিখেছি যদি কমপ্লিট করতে পারো, যে কোনো পরীক্ষা ইজিলি পাস হবে। ইভেন নেটের অল ওভার সিলেবাস কভার করা আছে, সাথে স্টেটের আর বিপিএসসি যেগুলো যেগুলো আছে সেগুলো এক্সট্রা ইনক্লুড করা আছে বইটার ভিতরে। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যাহার ইন পতঞ্জলি 8-fold পাথ, এটা কোনটা হবে? এটা হচ্ছে উইথড্রয়াল অফ সেন্সেস ফ্রম দ্য এক্সটার্নাল অবজেক্ট, বাহারি বস্তু থেকে ইন্দ্রিয়কে আমাদের বাপাস নিয়ে নেওয়া, মানে হচ্ছে নিজের মধ্যে নিয়ে নেওয়া আর কি, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা আর কি, প্রত্যাহার মানে নিজে যতটুকু লাগবে ততটুকুই তুমি ভোগ করো, বাইরের দিকে যাবার কিছু নেই। আর কোশ্চেন নাই, শেষ হয়ে গেল। তাহলে যোগ দর্শন আর তোমার এইদিকে বৌদ্ধ দর্শন, এই দর্শন শেষ হয়ে গেল। কিছু কিছু কোশ্চেন এক দুটো বাদ চলে গেল, যেটা যোগ দর্শনের একদম অষ্টাঙ্গ যোগের ভিতরে কোশ্চেন গুলো আমাকে দেওয়া উচিত ছিল। এখন কি বলে দেবো 2-5 মিনিট, তোমরা কি থাকবে ক্লাসে? বলেন বলেন। আছি ম্যাম।
আচ্ছা, প্রাণায়াম, এখানে যদি বলি রেচক কুম্ভক, পূরক রেচক কুম্ভক, এগুলো হচ্ছে 3 ধরনের হয়। যেটা হচ্ছে প্রাণায়াম মানে কি বলতো, আমরা ওই শ্বাস মানে শ্বাস বায়ুর যে প্রক্রিয়াটা আর কি, বায়ুর শ্বাসরূপ অভ্যন্তরীণ গতি এবং বাইরের যে গতিটা, সেটা হচ্ছে তোমরা প্রাণায়াম বলি। তাহলে প্রাণায়ামটা কত ভাবে হয়, সেটা হচ্ছে তোমার 3 ধরনের, একটা হচ্ছে পূরক রেচক কুম্ভক। এটা মনে রাখবে। পূরক কোনটা, বলছে শ্বাস বায়ু গ্রহণ করে কিছুক্ষণ যদি আমি মানে না ছেড়ে ধরে রাখি, তাহলে সেটাকে হবে পূরক, মানে পূরণ করে নিলাম, একদম মোটা করে পেটটা পূরণ করে নিলাম শ্বাস বায়ু, সেটা হয়ে গেল পূরক। তারপরে হচ্ছে শ্বাস বায়ু ত্যাগ করে কিছুক্ষণ শ্বাস গ্রহণ না করাকে বলা হয় রেচক। রেচক মানে হজম করে নিচ্ছে আর কি, হজম করে বাইরে ফেলে দিয়েছে, বাইরে ফেলে দিয়ে রেচক মানে একদম ভোগ করে নিচ্ছে। তাহলে প্রথমে পেট ভরে শ্বাসটা নিয়ে নিলাম, সেটা হলো পূরক। ফেলে দেওয়ার পরে শ্বাসটা বার করে দেওয়ার পরে কিছুক্ষণ আবার গ্রহণ করলাম না, একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকলাম, সেটা হলো রেচক। আর শ্বাস গ্রহণ না করে, প্রশ্বাস ত্যাগ না করে কিছুক্ষণ স্থির ভাবে থাকাকে বলে কুম্ভক। তাহলে এইটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে ছিল যে পূরক রেচক কুম্ভক এটা কিসের স্তর বা কিসের এগুলো হচ্ছে ধরন। অপশন ছিল সেখানে প্রাণায়াম, আর ছিল তোমার ধারণা, ধ্যান, সমাধি, এই যে 8টা ফোল্ড না, 8টা ফোল্ডের 4টা অপশন ডুবিয়ে দিয়েছিল। তাহলে বুঝতে পারছো ওটা কিসের হবে। আর একটা হচ্ছে প্রথম থেকে বলি, যদি বলা হয় 8 অষ্টাঙ্গিক মার্গের যে 8টা মার্গ, সেই 8টা মার্গের নাম প্রথমে মনে রাখতে হবে। সেই 8টা মার্গকে অষ্ট যোগাঙ্গ বা অষ্টাঙ্গিক মার্গ বলে। সে 8টা মার্গ কি, যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, এটা ধারণা, সমাধি। ধ্যান হবে আগে। ধারণা, হ্যাঁ, ধারণা, ধ্যান, সমাধি। ধ্যানটা পড়া হবে আগে, ধারণা হয় তারপরে ধ্যান, তারপর সমাধি। কোনো কোনো বইয়ে ধ্যান ধারণা আছে, বাট ধারণা ধ্যান হবে, এটা মনে রাখবে। সমাধি। তাহলে এখানে যোমটা কি, যে অহিংসা, সত্য, অস্ত্রীয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। তাহলে যদি বলা হয় কটা যোম, 5টা যোম, মনে রাখতে হবে 5টা যোম। অহিংসা, সত্য, হ্যাঁ, অহিংসা, সত্য, অস্ত্রীয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা কি সেটা জানো তোমরা, মানে হিংসা না করা, প্লাস ওটা সদর্থক দিক কিন্তু নগর্থক দিকও তার রয়েছে। এবারে সত্য, হ্যাঁ, ভালোবাসা করতে হবে। সত্য হলো মানে অল টাইম তুমি সত্য কথা বলো, ঠিক আছে, এবং মিথ্যা বর্জন করো, দুটোই। অস্ত্রীয় মানে কি হলো, অপরের দ্রব্য আমি গ্রহণ করব না, পরদ্রব্য নেব না, নিজের যতটুকু দরকার ততটুকুই নেব, বাইরের কোনো লোকের জিনিস গ্রহণে আমার নিজের মানে স্পর্ধা দেখাবো না। তারপরে ব্রহ্মচর্য মানে জ্ঞানেন্দ্রিয় সংযম, যেটা আমাদের যে জ্ঞানেন্দ্রিয় না, ওটা জননেন্দ্রিয় হবে। ব্রহ্মচর্য মানে হচ্ছে বলে না ব্রহ্মচারী হয়ে গেল, মানে বিয়ে শাদী করবে না আর কি, ও সেক্সুয়াল লাইফে যাবে না। ব্রহ্মচর্য মানে জনন ইন্দ্রিয়টা যেটা, সেগুলোকে সংযম করবে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। সন্ন্যাসী, সন্ন্যাসী, এক কথাই সন্ন্যাসী। মিতাচার এরকমও বলা হয়, মৃত নিদ্রা অভ্যাস করে না আর কি। তারপরে হচ্ছে তোমার অপরিগ্রহ। অপরিগ্রহ মানে হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত অপরের দান গ্রহণ না করো। ধরো আমি তোমাকে যদি এখন বলি যে চলো দোকানে যাবি, 5টা তোমাকে সোয়েটার কিনে দেবো শীতকালে, এখন তোমার দরকার একটা, বাট তুমি 5টা নিয়ে নিচ্ছ। বা আমি হয়তো আমি দোকানে গেছি, হয়তো বললাম চলো আজকে তোমাদেরকে খাওয়াবো, আমার একটা নতুন বুক পাবলিশ হয়েছে তার খুশিতে। তোমরা কি করলে, খাবে 2টো, বাট অর্ডার করলে 10টা দিয়ে নষ্ট করে ফেললে বা অতিরিক্ত নিয়ে গেলে, এটা না, প্রয়োজনে অতিরিক্ত নেওয়া যাবে না, অপরিগ্রহ। তারপর হচ্ছে নিয়ম। দিদি, হ্যাঁ, গান্ধী নেওয়া উচিত যতটুকু তার দরকার, প্রত্যেকটা ততটুকু হবে যতটুকু তার প্রয়োজন আছে। বলেছিল যারা বড় লোক আছো তারা তোমাদের সম্পদকে দান করে দাও গরিবদের দিকে। আচ্ছা, 1 ঘন্টা ক্রস হয়ে যাচ্ছে, ক্লাসটা 5 মিনিটের ভিতরে পুরোটা শেষ করে দেবো, যেগুলো বাকি চলে গেছে বাট বহুত ইম্পর্টেন্ট, আমি পারলে এগুলো জুড়ে দেবো মডিফিকেশনেতে। নিয়ম, 5টা নিয়মের কথা মনে রাখতে হবে। নিয়ম কোনটা, শৌচ, সন্তোষ, তপ, সাধ্যা, ঈশ্বর পরিধান। তোমরা শুধু শুনে নাও, আমি কমপ্লিট করে দিই। যাদের পড়া নাই একবার দেখে নেবে, রিপিট পড়ে নেবে নিজেদের বই থেকে অন্তত। শৌচ, সন্তোষ, তপ, সাধ্যা, ঈশ্বর পরিধান, এগুলো কি হবে, 5টা নিয়ম। এই 5টা নিয়ম মনে রাখবে। শৌচ মানে কি, মানে হচ্ছে পরিষ্কার থাকা আর কি। পরিষ্কার বলতে শুধু মানে গাটা পরিষ্কার করে নেবে না, তোমার মনটাও পরিষ্কার রাখতে হবে। সন্তোষ মানে হলো স্বল্পে তুষ্টি, তোমার যতটুকু আছে ততই তুমি খুশি হও। আমি একটা উদাহরণ দিই, আমি যখন ফার্স্ট হোস্টেলে আমাকে দিয়ে এসেছিল আমাদের ঘর থেকে, আমার মনে হতো আমি যেন গরিব হোস্টেলে, আর সবাই যেন কত বড় লোক, বাপের বড় লোকের বেটি, একদম
তাদের বিরাট বিরাট ব্যাপার, বাট কোনো দিনের জন্য আমার ফিল হয়নি যে আমার কম আছে ওদের বেশি আছে। তাহলে সেখানে হচ্ছে স্বল্পে তুষ্টি থাকতে হবে, মানে আমার যতটুকু আছে তাতে আমি হ্যাপি। আমি নিজে রোজগার করব, করার চেষ্টা করব, বাট আমি হ্যাপি, কারো প্রতি হিংসু নয়। আর সন্তোষ গুণটা যার থাকবে সে জীবনে অনেক কিছু করতে পারবে। তপ মানে তপস্যা, তপস্যা করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তপস্যা মানে উল্টো পাল্টা নয়, ভালো জিনিসের তুমি তপস্যা করো। যেমন সেখানে কি 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 হতে পারে, অল্প খাবার খাও, তুমি উপোস করো, কঠিন মানে একদম মাটিতে শও, মানে বিরাট বড় গদিতে শো না, যেমন এখন বর্তমানে ডাক্তাররা বলছে শক্ত বিছানায় শও। তারপরে হচ্ছে তোমার স্বাধ্যায়, স্বাধ্যায় মানে হচ্ছে মোক্ষ শাস্ত্র বা ধর্মশাস্ত্র পাঠ করা। তুমি কোরআন পড়ো, তুমি বাইবেল পড়ো, গীতা পড়ো, রামায়ণ পড়ো, সেটা পড়ো এবং সেটাকে উপভোগ করো এবং সেটা নিজের কাজে লাগাও। আত্মজ্ঞান লাভ করো এবং সেই জ্ঞানটা লাভ করে জীবনেতেও লাগাও। স্বাধ্যায় হচ্ছে তোমার মোক্ষ শাস্ত্র বা ধর্মশাস্ত্র অধ্যয়ন, এটা হয়ে গেছে। এরপর হচ্ছে ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান মানে কি, মানে একেবারে তোমার ধ্যান জ্ঞান কর্মে তুমি ঈশ্বরকে নিজেকে সমর্পণ করে দাও। এরপর হচ্ছে আসন। আসন তো বুঝতে পারছো যে এই যোগ টোগ এইসব করা হয়, পদ্মাসন, বীরাসন, এইসব কত অনেক রকমের আসন থাকে। আসন, প্রাণায়াম তো প্রথমে বলে দিলাম, প্রাণায়াম 3টে, পূরক, রেচক, কুম্ভক। মানে এখান থেকে কোশ্চেন পড়েছিল টিআরই 2 বা 3-তে, যে পূরক, রেচক, কুম্ভক এটা কিসের পাঠ, বোঝা গেছে। এরকম প্রশ্ন আসতে পারে, শৌচ, সন্ত, তপ, সাধ্যায়, ঈশ্বর প্রণিধান এটা কিসের পাঠ, ঠিক আছে। সেখানে অপশন দিয়ে দিলে তোমাকে প্রাণায়াম, ধারণা, ধ্যান এরকম দিয়ে দিবে, তোমাকে কিন্তু ভেবে করতে হবে। এই অষ্টাঙ্গিক মার্গের 8টা মার্গ, তার ভেতরে যে ছোট ছোট করে পাঠ, এটা একেবারে নিজেরা ছোট করে শর্ট নোট করে সুন্দর করে পড়ে নেবে। প্রত্যাহার, প্রত্যাহার মানে ইন্দ্রিয় সমূহকে বাহ্য বিষয় থেকে নিজেকে মানে নিজেকে আটকানো আর কি। এরপরে হচ্ছে তোমার ধারণা। ধারণা মানে হচ্ছে ধ্যেয় বস্তুকে চিত্ত নিবেশ হলো ধারণা। মানে এখানে হচ্ছে তুমি কিভাবে কোনো একটা, কেউ যেমন যারা হিন্দু যারা কি করে কোনো একটা মূর্তিকে রেখে পূজা করে, বিভিন্ন জন বিভিন্ন রকম করে করে। আমাদের ইসলাম ধর্মে কি হয়, সামান্য কোনো কিছু না করে নামাজ বাড়িতে বসে ওই তসবিহটাকে নিয়ে কিন্তু সে ইয়ে করতে পারে, সে নিজেকে আত্মা শান্ত করে ভাবতে পারে। বিভিন্ন ভাবে বিভিন্ন লোক, মানে কোনো একটা স্থায়ী বস্তুকে নিয়ে তুমি তাকে স্থির করে ভাবো। অনেক দেখবে ইয়েতে মুনি ঋষিরা বলে যে তোমার চোখটা বন্ধ করো, দিয়ে তোমার কপালটার দিকে তাকাবার চেষ্টা করো, দিয়ে তুমি কোনো কিছু একটা তোমার পছন্দের কিছু বলতে থাকো, তাহলে এই ধরনের কথা বলে। তারপরে যে ধ্যান, ধ্যান মানে তো বুঝতে পারছো, আলাদা করে বলার কিছু নেই। সমাধি, সমাধি মানে ধ্যানের চরম যেটা পর্যায় সেটা হলো সমাধি। আর সমাধি দুটো, সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত হচ্ছে প্রাথমিক স্টেপ, আর অসম্প্রজ্ঞাত হলো তোমার তার পরের স্টেপ বা লাস্ট স্টেজ যেটা, ঠিক আছে। মোটামুটি শেষ হয়ে গেল। এখন মানে প্রচুর ইম্পর্টেন্স যেগুলো সেগুলো বলে দিলাম। এরপরেও যদি মনে হয় ছেড়ে ছুড়ে গেল কখনো, সেটা একদম লাস্টে দেখা যাবে। ইম্পর্টেন্স কোশ্চেন ওই 50টা 20টা 100টা দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাসটা থামিয়ে দিলাম, বলার থাকলে পরে কিছু বলো। এই পড়া এই এটা সম্পর্কে কিছু বলা আছে? না, ও এটা সম্পর্কে নয়, একটা আদার্স সম্পর্কে কিছু বলার আছে। ঠিক আছে, এটা বন্ধ করে দিই তাহলে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে।